এদের কাঁটাতারে বেড়াটা টপকে পড়ে গেলি নেপাল। কৌশিক দাঁড়িয়ে আছে নেপালে, আর আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, আর সৌরভ নেপালে এক ইন্ডিয়াতে। হ্যাঁ, বুদ্ধদেব বসুর একটা কবিতা আছে জানো, সেখানে এই রডোডেন্ড্রন গুচ্ছের কথা বিশেষভাবে বলেছে, এবং বুদ্ধদেব বসুই আমাদের কাছে প্রথম পরিচয় ঘটিয়েছেন এই রডোডেন্ড্রন গুচ্ছের, নাহলে বাঙালি এতটা চিনতো না রডোডেন্ড্রনকে। জায়গায় লেখা আছে দেখলাম যে এদিকটা হলো ইন্ডিয়া, এদিকটা হলো নেপাল, এবং মনে হলো যেন এই ইন্ডিয়া প্রবেশ করলাম, এই নেপালে চলে গেলাম। সো এক্সাইটেড থিং। স্লিপিং বুদ্ধাকে দেখতে আমরা সান্দাকাপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এনজেপি থেকে। সেই যাওয়ার পথের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম। এনজেপি থেকে সান্দাকাফু একটানা না গিয়ে কিছুটা অংশে আমরা থমকে থমকে গিয়েছিলাম, আর নাইট স্টে করেছিলাম এক রাত্রির জন্য টুমলিংয়ে। এই পথ যেখানে চলে যাচ্ছে তা হলো টুমলিং। টুমলিং যাকে বলা হয় হ্যামলেট অব দ্য নেপাল। নেপালের ইলাম জেলার যোগমাই ডিসিতে একটি ছোট্ট গ্রাম হলো এই টুমলিং। হিমালয়ান রেঞ্জের 10,000 ফুট উচ্চতায় এই টুমলিং পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বর্তমানে। এখানে জনসংখ্যা জানেন মাত্র 15 জন। এদের বেশিরভাগই গুরুং পরিবারের। টুমলিংয়ে রাত্রিযাপনের বিশেষ কোনো হোমস্টের খুব একটা ব্যবস্থা নেই। হাতে গোনা যে 3-4টি আছে তাও খুব একটা পরিষেবা ভালো না। কিন্তু যদি এক রাত্রি টুমলিংয়ে কাটাতে পারেন তাহলে এখান থেকে স্লিপিং বুদ্ধাকে এবং মাউন্ট এভারেস্টকে যেভাবে দেখা যায়, যদি আপনি লাকি থাকেন তাহলে আপনার মন ভরে যাবে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি টুমলিংয়ে, যার অল্টিটিউড হচ্ছে 2970 মিটার। টুমলিংয়ে এক রাত্রির জন্য আমরা আশ্রয় নিয়েছিলাম এই সিদ্ধার্থ লজের নিউ বিল্ডিংয়ে। সিদ্ধার্থ লজ কাম বার অ্যান্ড রেস্টুরেন্ট, এই হোটেলটিতে আমরা উঠেছি। আমাদের রুম ওই যে ওখানে। এই রুমটা নেওয়ার কারণ হচ্ছে এখানে জানালাটায় দাঁড়ালে কিন্তু ঠান্ডার মধ্যেও আমরা রুমের ভেতর থেকে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ দেখা যায় ওখান থেকে। যে হোটেলটিতে উঠেছি আমরা, সেই হোটেলটির নাম হলো হোটেল সিদ্ধার্থ। তো আমরা একদম টপ ফ্লোরটা নিয়েছি। টপ ফ্লোরের অ্যাকোমোডেশনটা দেখুন, সুন্দরভাবে কাঠ দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। এগুলো সব কাঠ দিয়ে ওয়েল ডেকোরেশন। আমাদের রুম নাম্বার হচ্ছে 502। চলুন ভেতরটা দেখাই। হোমস্টেটির পরিচ্ছন্নতা এবং গঠন কাঠামো নিয়ে কোনো কথা হবে না, এক কথায় তা অসাধারণ। আমাদের টপ ফ্লোরের রুমটি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপাত দৃষ্টিতে দেখতে এগুলো কাঠের বলে মনে হলেও এগুলো কাঠ নয়, প্লাস্টিকের। মোটা প্লাস্টিকের কাঠামো দিয়ে এই ঘরগুলি তৈরি হয়েছে। রুমটির বাইরে যে ওয়েটিং লঞ্চ আছে, সেখানে জানালা খুলে যদি আপনি পশ্চিম দিকে তাকান তাহলে দেখতে পাবেন নেপালের সুবিস্তৃত ভূমিকে। এই মুহূর্তে আপনার দৃষ্টি কিন্তু নেপালের পার্বত্য অঞ্চলে আবদ্ধ হয়েছে। আছে একটি সুন্দর অ্যাকোমোডেশনযুক্ত আধুনিক টয়লেটের ব্যবস্থা। তবে দেখতে সুন্দর টয়লেট হলেও জলের ব্যবস্থা কিন্তু এখানে নেই। এখানে মানে সমগ্র টুমলিংয়েই নেই। যেটুকু মাথাপিছু জল আপনাকে দেওয়া হবে তা হয়তো আপনার জন্য পর্যাপ্তই হবে, কারণ প্রচণ্ড ঠান্ডার মাঝে আপনি বেশি জল অপচয় করতে পারবেন না। জল গরম করার জন্য এরকম কিছু সোলার ওয়াটার হিটার লাগানো আছে বটে, কিন্তু এখানকার টেম্পারেচার জলকে গরম করতে সক্ষম নয়। প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে, অস্বাভাবিক ঠান্ডা বাতাস একদম নেপালের দিক থেকে। এই নেপালের দিক থেকে ঠান্ডা বাতাসটা বয়ে আসছে এবং পুরো কাঁপিয়ে দিচ্ছে। হোটেলটি নিজেও কিন্তু নেপালে অবস্থিত, আর জানালা দিয়ে বাইরের দিকে তাকালে এরকম বেশ কিছু কটেজ চোখে পড়ে যেগুলি ভাড়া পেতে পারেন। এগুলি বুক করতে গেলে আপনাকে অন্তত 3 থেকে 4 মাস আগে এদের সাথে কথা বলতে হবে। ছবিতে দেখা ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। যেহেতু ইলেকট্রিক এখানে ব্যবস্থা নেই, তাই সোলারের ব্যবস্থা আছে, এগুলো এমার্জেন্সির জন্য। আর এদের নিজস্ব জেনারেটরের ব্যবস্থা আছে। এখানে বরফ পড়ে, কিছুদিন আগে বরফ পড়েছিল। এগুলো সব দেখুন, টিনগুলো সব তুবড়ে গেছে, মেকে গেছে, প্রত্যেকটা টিন মেকে গেছে বরফের চাপে। এই কিছুদিন হলো এখান থেকে বরফগুলো সরে গেছে। আগেই বলেছি এদের পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না, তা এক কথায় অতীব সুন্দর। কিন্তু এদের খাবার পরিবেশনের ব্যবস্থা আমাদের ভীষণভাবে আশাহত করেছে। আমার মনে হয় হোটেল কর্তৃপক্ষের এই বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া উচিত। যদিও আমাদের এই বিষয়ে খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমরা যে ট্যুর ট্রাভেলস এজেন্সির সাথে গিয়েছিলাম তার অসাধারণ দক্ষতায় আমাদের সমস্ত রচনার পরিতৃপ্তি ঘটে গিয়েছিল।
এটা একটি বুদ্ধিস্ট টেম্পলের আদলে করেছে। এটা হোটেলের মধ্যেই, আমরা যে রুমটিতে আছি ঠিক তার পাশেই করেছে। আমরা মন্দির বলি, এনারা কি বলেন আমার ঠিক অবশ্য জানা নেই। আপনার যদি জানা থাকে তাহলে আমাকে জানতে সাহায্য করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ওয়েটিং লঞ্চ, এখানেও কিছুক্ষণ বসে ওয়েট করা যায়, সন্ধ্যাবেলা আড্ডা দেওয়া যেতে পারে একসাথে। এই সেই তোরণ, যার এই দিকে লেখা আছে কিন্তু ভারত, আর এই দেওয়ালে রয়েছে নেপাল। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আর ঠিক এই দেওয়ালটার ওই দিকে লেখা আছে ভারত। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, একটাই তোরণ, এইদিকে ভারত ওইদিকে নেপাল। এই যে বর্ডার, কৌশিক দাঁড়িয়ে আছে নেপালে আর আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, আর সৌরভ নেপালে একবার ইন্ডিয়াতে। হ্যাঁ, ওই যে ছোট ছোট সাদা সাদা গাছগুলো দেখা যাচ্ছে, প্রচুর ফুল হয়ে রয়েছে অনেক দূরে এখান থেকে। ওগুলো প্রত্যেকটা ম্যাঙ্গোলিয়া। এই অঞ্চলের সব থেকে বেশি ফুল দেখছি ম্যাঙ্গোলিয়া, তারপরে রডোডেনড্রন। আর রাস্তার ধারে এরকম কত নাম না জানা যে ফুল আছে, এগুলোর নাম আমার জানা নেই, হয়তো গুগল সার্চ করলে পাওয়া যাবে। আর পিছনে দেখুন উকি দিচ্ছে রডোডেনড্রন, রডোডেনড্রনের কুঁড়ি। আর এই রডোডেনড্রন গাছে একবার ছালগুলোর দিকে তাকান, কি পরিমাণ মস জন্মে আছে, পুরো গাছটা ভর্তি। এই কিছুদিন আগে বরফগুলো এখান থেকে সরেছে, সব বরফে চাপা পড়েছিল এই গাছগুলো। যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই রডোডেনড্রন। এই সময়টায় এই এপ্রিল মে মাস বোধ হয় রডোডেনড্রনের জন্যই এই জায়গাটা বিখ্যাত, না এলে মিস করতাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো সব কিন্তু রডোডেনড্রন। এটা যদি পুরুলিয়ার পাহাড়ে দাঁড়িয়ে থাকতাম তাহলে মনে হতো হয়তো পলাশ ফুটে আছে। পাথর কিন্তু ফুলও ফোটায়, বিভিন্ন রকমের ফুল, এবং প্রত্যেকটা ফুলের কালার দেখুন, কোনোটা হোয়াইট, কোনোটা পিঙ্ক কালার। শুকনো ঘাস, যেখানে ঘাস জন্মাচ্ছে না এখনো ঠিক করে, সেখানে কিন্তু ফুল এসে গেছে। আর এগুলো কিন্তু একটা সময়তে এগুলো সব বরফে চাপা পড়েছিল, বরফ সরে যাওয়ার পরে কিন্তু এই ধরনের ফুলগুলো ফুটে উঠছে। এইটাই এখানকার বিশেষত্ব। এখনো ঘাসগুলো ঠিকঠাক হয়ে যায়নি, সব হলুদ হয়ে রয়েছে। ও মানি পদ্মে হাম, প্রত্যেকটা ফ্ল্যাগে লেখা আছে, আর বাতাসেতে পথ করে উঠছে। টুমলিংয়ের হোটেল থেকে কয়েক পা হেঁটে আপনারা এই স্তম্ভে পৌঁছাতে পারেন। এই অঞ্চলের এটি একটি উঁচু জায়গা, যেখান থেকে চারিদিক দেখা যায়। এখানকার অসাধারণ ল্যান্ডস্কেপ আমাদের মনোমুগ্ধ করেছে। একান্তে নরম ঘাসের ওপর পা ফেলে হাঁটতে এখানে কী যে অসাধারণ ভালো লাগা লেগেছে, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। প্রচুর ঠান্ডা বাতাস, একটা পাহাড়ের টপে উঠেছি। এখান থেকে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এসেছি ওই সাইড থেকে, আর সান্দাকাফু যাবো এইদিকে চলে গেছে রাস্তাটা। এটা চলে যাচ্ছে সান্দাকাফু, কালীপুখরি এবং গৌরীবাস, ওইদিকে চলে যাচ্ছে রাস্তাটা। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘে ঢেকে গেছে, বিকালে আর দেখা যাচ্ছে না। আগামীকাল সকালে দেখা যাক, দেখতে পাই কিনা স্লিপিং বুদ্ধাকে। টুমলিংয়ে এসে টুমলিংয়ের ওই জায়গাটাই সবাই দাঁড়িয়ে যায়, আশপাশটা ঘুরে দেখে না। কিন্তু এখানে কয়েকটি পাশাপাশি বেশ অনুচ্চ টিলা আছে, টিলা বলবো না, এগুলো সব পাহাড়ের পিক। সেইগুলো উঠলে কিন্তু আশপাশের সুন্দর দৃশ্য দেখা যায়। তো সেই রকমই আরও একটা পিকে আমরা উঠবো, ওই পিকটাতে উঠবো। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টুমলিংয়ের ছবি নেওয়ার চেষ্টা করছি। এটাও আর একটা উচ্চ পিকে দাঁড়িয়ে আছি, সেখান থেকেই টুমলিংয়ের চিত্রটা, সমগ্র টুমলিংয়ে বিশেষ থাকার জায়গা নেই, মাত্র 5 থেকে 6টি এখানে হোমস্টে আছে। তাও তাদের ব্যবস্থা যথোপযুক্ত নয়, আমার সেটাই মনে হয়েছে, বিশেষ করে খাবার দাবার, যেটা আমি ভীষণভাবে অসন্তুষ্ট। এদের আতিথেয়তাও খুব একটা ভালো লাগেনি। এর আগে আমি নর্থ সিকিম গিয়েছি, সেখানকার পাহাড়ি মানুষের আতিথেয়তা অসাধারণ, কিন্তু এখানে সেই ধরনের আতিথেয়তা পাবো, খারাপ আতিথেয়তা, সেটা ভাবিনি এর আগে। যাই হোক, কম্প্রোমাইজ করে নিয়েছি, বেড়াতে এলে এগুলো মানিয়ে নিতে হয়, মানিয়ে নিয়েছি। জানেন তো, এরকম মুক্ত জায়গায় এলে মনে গান আসে, আর মনে গান এলে তাকে তো প্রকাশ করতেই হয়, তাই না? যত পাওনা দে না মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আজ ভালোবাসার কান্নাগুলো নিভিয়ে আয়, আজ মনের আনন্দেতে তোরা ছুটে আয়। টুমলিং আসলে নেপালের অংশ, যদিও ভারতীয় ভিসা সহ ভারতীয় বা বিদেশিদের জন্য কোনো বিধিনিষেধ নেই। প্রকৃতপক্ষে এই অংশে ভারত ও নেপালের সীমান্ত বেশ অস্পষ্ট, এবং সেখানে অতি সহজেই এপার ওপার করা যায়, কোনো বিধিনিষেধ নেই।
ইচ্ছা করছে না এখান থেকে আর ফিরে যেতে, মনে হয় এখানেই থেকে যাই, আর সমতলে যেতে ইচ্ছা নেই। সারা বিকেল টুমলিংয়ের এপাশ ওপাশ ঘুরে ফিরে এসেছিলাম হোটেলে। বাইরে তখন টেম্পারেচার 3 ডিগ্রি, বুঝতেই পাচ্ছেন ঠান্ডা কেমন। হোমস্টেটিতে যত পর্যটক আসেন তারা আড্ডা জমান সন্ধ্যাবেলা এই ক্যান্টিনে। আর হ্যাঁ, এখানে গেলে অবশ্যই রডোডেন্ড্রন টেস্ট করতে ভুলবেন না কিন্তু। পিঙ্ক রডোডেন্ড্রন এখানকার বেশ উপাদেয় একটি পানীয়, আর তা আস্বাদন করে জমিয়ে দিন সান্ধ্য আড্ডাকে। সামনে যা দেখি জানি না সে কি আসল কি না কি পাবো না ভুলেছি সামনে যা দেখি জানি না সে কি আসল কি না আমরা হয়তো এই আনন্দরস আস্বাদন করতে পারতাম না যদি না এনার মতো ট্যুর গাইড বন্ধু আমাদের সঙ্গে না থাকতেন। আমরা ইতিমধ্যে কাগে প্রোগ্রাম করেছি ওনার সাথেই, ওনার হাত ধরেই গিয়েছি এবং সুন্দর পরিষেবা পেয়েছি। এবারও এসেছি ওনার সাথে। তো আপনারা যদি আসতে চান তো ওনার সাথে কীভাবে যোগাযোগ করবেন, তো ওনার মুখ থেকে সেটা শুনে নিন। আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কেউ কীভাবে যোগাযোগ করবে? আমার ফেসবুক পেজ আছে স্বস্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সারা বছরের প্ল্যান দেয়া আছে ওতে, আমার ডিসেম্বর পর্যন্ত প্ল্যান আছে, তাছাড়াও কাস্টমাইজ ট্যুর হয়। দুটো ফোন নম্বর আমার বলছি, আপনি তাতেও যোগাযোগ করতে পারেন। একটা 9734999499, আরেকটা 8101304417। দুটো নম্বরেই যোগাযোগ করতে পারেন। ম্যাক্সিমাম জায়গায় আমি নিজে থেকে আমি ঘুরে দেখাই। মানে আপনি ঘুরতেও ভালোবাসেন আবার ঘোরাতেও ভালোবাসেন? একদম, আমি চেষ্টা করি যতটা ভালো পরিষেবা একটা ন্যূনতম প্রাইসে দেওয়া সম্ভব, এটা আমি চেষ্টা করে যাই। এইভাবেই আপনাদের আশীর্বাদ দিয়েই চলবে, আপনাদের ভালোবাসা দিয়েই চলবে। আপনাদের নেক্সট ট্যুর প্ল্যান কি আছে? আমার নেক্সট সামনাসামনি সামনাসামনি আছে এপ্রিলের 20 তারিখে আছে কাশ্মীর, তারপরেই আছে জুনের 30 তারিখে আছে কালিম্পং, দার্জিলিং, শিলং। তারপরেতেই আবার আছে 14ই জুন আছে শিলং, গুয়াহাটি, কামাখ্যা মন্দির। 2024-এর ডিসেম্বর পর্যন্ত আমার প্ল্যান হয়ে গেছে। তার মধ্যে কেরালা আছে নভেম্বরের 5 তারিখ। পুজোতে সব থেকে এবারের বেস্ট আকর্ষণ আছে নেপাল ভ্রমণ। 19শে অক্টোবর আমরা যাচ্ছি 10 দিন। নেপালের বর্ডারে দাঁড়িয়ে আছি। নেপালের বর্ডারে দাঁড়িয়ে আছি, নেপালের ওইদিকে যাব। পুরো নেপালটাই আমরা এবারে এক্সপ্লোর করব। সেটা আছে 19-10-তেই আমার ট্যুর আছে 10 দিনের। আমি আছি, আমি সঙ্গে থাকবো। ওকে, থ্যাংক ইউ। এইভাবে ধন্যবাদ। আমাদের সঙ্গ দেবেন, তাহলে আমরাও নতুন নতুন জায়গাগুলো ঘুরে দেখতে পাবো। ধন্যবাদ, অবশ্যই আমি সব সময় আছি আপনাদের সঙ্গে। সান্দাকফু ভ্রমণ রস আস্বাদন করতে চাইলে চোখ রাখুন পরবর্তী পর্বটিতে।